ফিজিক্সের এই জলবিদ্যুৎ সংক্রান্ত অ্যাসাইনমেন্টটারই আমি এখন সমাধান করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলো সমাধানটা তোমাদের দেখাই। পঞ্চম সপ্তাহ 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের ফিজিক্স অ্যাসাইনমেন্ট। শিরোনাম নবায়নযোগ্য শক্তির গল্প, 4 নাম্বার ফিজিক্স অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে ক্রমিক নম্বর। আচ্ছা, তাহলে ক নাম্বারে বলেছে যে তোমরা দেখবে প্রশ্নে যে চিত্র দেওয়া আছে ওই চিত্রের কোন অবস্থানে পানির বিভব শক্তি ন্যূনতম হবে। তাহলে ন্যূনতম কোথায় হবে চিন্তা করো, যে বিভব শক্তি সমান mgh, তাহলে এইচ এর মান যেখানে কম সেখানে বিভব শক্তি ন্যূনতম, এইচ এর মান যেখানে ন্যূনতম বিভব শক্তি ন্যূনতম। তাহলে এইচ এর মান কোথায় ন্যূনতম? এইচ এর মান ন্যূনতম হলো টারবাইন হাউস। দেখবা তোমরা চিত্রেই দেখে নিবা, আমি পয়েন্ট আউট করে দেব। ওখানে এইচ হচ্ছে ন্যূনতম, তাই ওখানে বিভব শক্তিও ন্যূনতম। এটাই হচ্ছে ক নম্বরের অ্যান্সার। খ নম্বরে জানতে চেয়েছে যে শক্তির রূপান্তরের দক্ষতা, অর্থাৎ এটার কর্মদক্ষতা কত। কর্মদক্ষতা যদি জানতে চাও তাহলে সেক্ষেত্রে দুইটা জিনিস জানা লাগবে, তুমি কত শক্তি দিলা আর কত শক্তি পাইলা, কাজের পরিমাণ আর প্রদত্ত শক্তি। তো এই দুইটাই তোমার দিয়ে দিয়েছে প্রশ্নেই দিয়ে দিয়েছে। পানি এত শক্তি হারায় আর এত শক্তি বিদ্যুৎ শক্তি হিসেবে উৎপন্ন হয়, অর্থাৎ পানি যেটা হারালো ওটার এত অংশ বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাইলে এটা যদি অনুপাত বের করো, এটা তোমাকে সমীকরণ সূত্র লিখতে হবে। এটার জন্য মার্ক আছে, 100% করবা, দুইটার অনুপাত করবা বা ভাগ দেবা, 100 দিয়ে গুণ করলে 0.9 গুণ 100 90%। অর্থাৎ তুমি যদি 100 জুল শক্তি, পানির 100 জুল শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করো, তাহলে 90 জুল বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে আর বাকি 10 জুল হারায় যাবে বা অপচয় হয়ে যাবে বা যে কোনো কিছু হয়ে যাবে, কিন্তু ওটা বিদ্যুৎ শক্তি হবে না। 90% কিন্তু অনেক। কর্মদক্ষতা হিসেবে এখানে কর্মদক্ষতা 90% বেড়েছে, যেটা কিন্তু অনেক। প্র্যাকটিক্যালি কিন্তু 90% কর্মদক্ষতা পাওয়াই যায় না, বলা যায় খুবই রেয়ার। তো যেটাই হোক, এটাই হলো খ নাম্বারের উত্তর, 90%। গ নাম্বারটা ছোট সংক্ষিপ্ত একটা অঙ্ক। এখানে খালি এই যে প্রশ্নের যে 4.5 গুণ 10⁹9 জুল, এটাকে ওয়াটে প্রকাশ করতে বলেছে, ওয়াট এককে প্রকাশ করতে বলেছে। তো দেওয়া আছে 30 মিনিটে এত বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। আমরা জানি ওয়াট মানে কি, ওয়াট মানে হচ্ছে 1 জুল প্রতি সেকেন্ডে, সেকেন্ড প্রতি 1 জুল কাজ করাকে 1 ওয়াট বলে, অর্থাৎ 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। তাহলে এখানে 30 মিনিট বলে দিয়েছে, মানে সময় তোমাকে দিয়ে দিয়েছে, এটাও জুলও দিয়ে দিয়েছে, তার মানে ওয়াট তো সহজে বের করে ফেলবা। 30 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে নাও, তাহলে এত জুল সমান, এটাকে সেকেন্ড দিয়ে ভাগ করলা 2.5 গুণ 10⁶ ওয়াট। তাহলে বিদ্যুৎ শক্তি এত জুলকে ওয়াট এককে প্রকাশ করে পাই এত। এটাই হচ্ছে তোমার ক নাম্বারের অ্যান্সার। ঘ নাম্বার, এটা হলো একটা বর্ণনামূলক বা রচনামূলক প্রশ্ন। এখানে অঙ্ক টঙ্ক বা ম্যাথ কিছু নাই, জাস্ট এখানে বলেছে বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করো। এখানে খেয়াল রাখবা যে প্রভাব বলতে ইতিবাচক আর নেতিবাচক দুই ধরনের প্রভাবই বুঝিয়েছে। তো প্রথমে আমি জলবিদ্যুৎ কি সেটার সংজ্ঞা দিয়ে নিয়েছি ইন্ট্রো হিসেবে। ভিডিওর যেমন ইন্ট্রো হয়, তোমার এই প্রশ্নেরও তেমন ইন্ট্রো, এটা 1 লাইন। আর এটাকে বলতে হবে যেহেতু এটা নবায়নযোগ্য শক্তি, কারণ নদীর পানি কখনো ফুরিয়ে যায় না, তার জন্য এটা নবায়নযোগ্য শক্তি। আমি এখন তোমাদেরকে এটার উত্তর দেখাবো, সবগুলা লাইন বাই লাইন বলতে পারবো না, তোমাদেরকে দেখে নিয়ে বুঝে নিতে হবে। বুঝার তেমন কিছু নাই, এটা ইনফরমেটিভ জিনিস। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু আমি এইচডি ক্যামেরা দিয়ে ভিডিও করছি। তোমরা যদি দেখার সময় ঝাপসা লাগে, তার মানে তোমাদের বুঝতে হবে ইন্টারনেট কানেকশানটা দুর্বল আছে। সেক্ষেত্রে তোমরা হয় এই ভিডিওটা ডাউনলোড করে নেবা হাই রেজলিউশনে, নাহলে সেটিংসে যেয়ে একটু কষ্ট করে 720p ওটা সিলেক্ট করবা, তাহলে এই ঝাপসাটা কেটে যাবে। বা নেট কানেকশান একটু স্ট্রং হলেই তুমি আবার এই ঝাপসাটা কেটে যাবে, ভালো করে দেখতে পারবে আশা করছি। আচ্ছা, অপর পৃষ্ঠায় চলে আসলাম। এটা ঘ নাম্বারের উত্তর দেখাচ্ছি তোমাদের এখন। বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের ইতিবাচক নেতিবাচক উভয় প্রকারের প্রভাব আছে। প্রথমে আমরা ইতিবাচক প্রভাবটা বলবো, যেটা আসলে মূলত হলো
যে জলবিদ্যুৎ কেন্দ্রতে কোনো গ্রিন হাউস গ্যাস নির্গত হয় না, যার ফলে বায়ু দূষণ হয় না, পানি দূষণও তেমন হয় না। আবার এটা একটা নবায়নযোগ্য শক্তি, যার কারণে এর পিছনে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউল, ডিজেল, পেট্রোল এগুলা লাগে না, এগুলা খরচ করতে হয় না। এগুলা প্লাস পয়েন্ট। আর অন্যান্য জীবাশ্ম জ্বালানির তুলনায়, অন্যান্য শক্তির উৎস যেমন জীবাশ্ম জ্বালানি এর তুলনায় জলবিদ্যুৎ পরিবেশ বান্ধব। জলবিদ্যুতেরও পরিবেশ বান্ধবের কিছু নেতিবাচক দিক আছে, কিন্তু এখানে তুলনামূলকভাবে জীবাশ্ম জ্বালানির তুলনায় এটা পরিবেশ বান্ধব, এটা তো বলাই যায়, এটা তোমাকে বলতেই হবে, এটা গুরুত্বপূর্ণ কথা। এটা হচ্ছে ইতিবাচক। আর নিচে আমি দিয়েছি খারাপ দিকগুলা। কিছু খারাপ দিক রয়েছে, যেমন পানিতে বসবাসকারী মাছ ও অন্যান্য জীবের ব্যাপক ক্ষতি হয়, তাদের চলাচলে ব্যাঘাত ঘটে, প্রজননে ব্যাঘাত ঘটে, অতিরিক্ত পানির চাপে বাঁধ ভেঙে পানি জনবসতিতে প্রবেশ করে, প্রাণহানি হতে পারে। এমনকি একটা কাহিনী আছে যে একটা বিশাল বড় বাঁধ, খুব শক্তিশালী বাঁধ ধারণা করা হয়েছিল, কিন্তু বাঁধটা ভেঙে গেছে কোন একটা দেশে, 1,70,000 মানুষ মরেছে ওই একটা বাঁধ ভাঙ্গার ফলে। অনেকটা টাইটানিক ডুবার মতো ব্যাপারটা। তো ওটা তোমরা নেটে সার্চ দিয়ে জেনে নিতে পারো, ইন্টারেস্টিং। তো অনেক সময় বাঁধ নির্মাণ করতে গেলে স্থানীয় মানুষদের স্থানান্তর করতে হয়, যে নদীর ধারে হয়তো তোমার বাড়ি, কিন্তু ওখানে সরকার এসে বাঁধ নির্মাণ করবে, তো বাঁধ এতই বিশাল যে ওটা তোমার জায়গা জমি নিয়ে নেবে। তো তখন ঠেকা পড়ে অনেক মানুষদেরকে স্থানান্তর করা হয়, বা স্থানান্তর নিজেরাই হয়ে যায়, তাছাড়া উপায় থাকে না। এছাড়াও বইয়ে লেখা আছে, তোমাদের বইয়ে লেখা আছে, দূরদৃষ্টি সম্পন্ন মানুষেরা আর এরকম জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে না। কারণ কি, এর পিছনে যত তোমার লাভ না হবে তার চেয়ে ক্ষতি বেড়ে যায়, তার জন্য আর কি। এটাই হচ্ছে, এভাবে তোমাকে লিখতে হবে। যদি তোমার আরও অতিরিক্ত কোনো ইনফরমেশন থাকে সেটাও দিতে পারবা। আমি আবার দেখাচ্ছি, আশা করি তোমরা স্পষ্টই দেখতে পাচ্ছ। অ্যাসাইনমেন্টের শেষ প্রশ্ন ও নাম্বার। হ্যাঁ, ঠিক শুনেছো, ও নাম্বার। সৃজনশীলে কখনো ও নাম্বার হয় না, ক খ গ ঘই হয়, কিন্তু এটা তো সৃজনশীল না, এটা হলো অ্যাসাইনমেন্ট, তাই এখানে ও নাম্বারও দিয়ে দিয়েছে। তো ও নাম্বারটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন, এটাতেই সবচেয়ে বেশি মার্ক বরাদ্দ আছে। এখানে বলেছে জলবিদ্যুৎ কেন্দ্র বাদে যেসব শক্তি আছে, মানে জলবিদ্যুৎ কেন্দ্রের মতো নবায়নযোগ্য যেসব শক্তি আছে, ওইসব শক্তি অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত কি কি প্রভাব রাখে সেটা বর্ণনা করে একটা চার্ট তৈরি করতে বলেছে। এখন প্রথমেই এখানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আগে তোমাকে লিখতে হবে। জলবিদ্যুৎ কেন্দ্র নবায়নযোগ্য শক্তি, এটা জানতে চেয়েছে প্রশ্নে, এটা লিখে দিবা। এছাড়াও এরকম অন্যান্য নবায়নযোগ্য শক্তি হলো সৌরশক্তি, বায়োশক্তি, বায়োমাস, বায়োফুয়েল ও ভূতাপীয় বা জিওথার্মাল। এই জলবিদ্যুৎ কেন্দ্র বাদে এই 5টা শক্তি তোমাদের বই উল্লেখিত আছে, এবং এই 5টাই দিতে হবে। একটা কম বেশি দিলে মার্কেটে নিতেও পারে, বলা যায় না। এই 5টাই দিবা। তো আমি এখানে দেখো ছক করে করেছি, যেহেতু চার্ট তৈরি করতে বলেছে তাই ছক করে করাই ভালো। এখন আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের এটা নাও আটতে পারে, যেহেতু 1 2 3 4 4টা ঘর করতে হবে, তারপর আবার এখানে মার্জিন হবে। আমি মার্জিন দিইনি, এটা জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য রাফ করেছি। তো তোমরা এক কাজ করবা, যদি তোমরা এভাবে আটাতে পারো, এভাবে সৌরশক্তি, বায়োশক্তি এভাবে করে আটাতে পারো, তাহলে তো কথাই নাই, আলহামদুলিল্লাহ। আর যদি না আটাতে পারো, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হবে, তাহলে এক কাজ করবা, যে সৌরশক্তি লেখে কোলন দেবা, এই 3টা দেবা, খালি সৌরশক্তি লেখে কোলন দেবা, অর্থনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, পরিবেশগত প্রভাব, এই 3টা লেখে ছক করে এভাবে লিখে দেবা। এ সৌরশক্তির ছক হয়ে গেল। নিচে বায়োশক্তি লিখবা, কোলন দেবা, আবার এই কাজ করবা। আমি এক ছকে সব ঢুকাই দিয়েছি, তোমার যদি জায়গায় না কোলায় তাহলে এক একটা শক্তির জন্য এক একটা ছক তৈরি করবা, ছক বা চার্ট যেটাই হলো, ওই একটাতেই সব ঢুকাই দিলে হবে, বা সবগুলো আলাদা আলাদা চার্ট করলে হবে, দুইটাই হবে, কোনো ব্যাপার না। কিন্তু চার্ট করতে হবে, ছক করতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর প্রশ্নে ওটাই চাইছে। তো আমি এখানে দেখাচ্ছি জুম করে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর যদি ঝাপসা লাগে তাহলে বললামই তো কি করবা, যে সেটিংসে যে একটু কষ্ট করে 720p সিলেক্ট করো, হাই রেজলিউশন সিলেক্ট করো, বা হাই রেজলিউশনে ডাউনলোড করে নাও। তাছাড়া তোমাদের সুবিধার জন্য আমি ভিডিওর শেষের দিকে যেগুলা রচনামূলক প্রশ্ন আছে এগুলা ছবি দিয়ে দেবো, ছবি দেখে নেবা, ছবি তো ঝাপসা হবে না আশা করি, ছবি দিয়ে দেবো।
তো এখন আমি এগুলা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আমি আর বলছি না এগুলা, কারণ বললে তো ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। এটা প্রথমে সৌরশক্তির অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত প্রভাব একটা একটা করে 1-2টা বাক্য লিখলেই হবে। এভাবে ওই পৃষ্ঠায় যাই। এটা হচ্ছে লাস্ট পৃষ্ঠা, এরপরে আর কোনো পৃষ্ঠা নাই। এর আগের পৃষ্ঠায় দেখলে 2টা শক্তি দিয়েছি, এখানে 3টে শক্তি। ওটাতে দিয়েছি সৌরশক্তি আর বায়োশক্তি। এখানে দেখতে পাচ্ছ বায়োমাস, বায়োফুয়েল আর ভূতাপীয় বা জিওথার্মাল। এগুলার অর্থনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, পরিবেশগত প্রভাব আমি ছকে সুন্দর করে বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আর ঝাপসা লাগলে আমি বললামই তো, ছবিও দিয়ে দিচ্ছি, নাহলে তোমরা রেজলিউশনটা ঠিক করে হাই করে নাও। আমার লেখা যদি বুঝতে না পারো, অস্পষ্ট লাগে, তাহলে কমেন্টে প্রশ্ন করবা, আমি রিপ্লাই দিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি তোমাদের উপকার হয়েছে, বা তোমরা এই ভিডিওটা দেখে প্রশ্নটা সম্পর্কে জানতে পেরেছো, বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবা, সাবস্ক্রাইব করে নেবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।